ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 56 সুরভি আক্তার। সকাল থেকে বাড়িতে তুমুল তোড়জোড়। দূর দূরান্ত থেকে মেহমানদের আনাগোনা লেগেই চলেছে। ভিড়ভাট্টায় জমজমাট কবির ম্যানশন। শিশিরের ওপর ধকল গেছে বড্ড। কত শত মানুষের মুখোমুখি হতে হয়েছে আজ ওকে। আজকের দিনে সবার মূল আকর্ষণ সে। সকাল গড়িয়ে এখন সন্ধ্যা। জোরপূর্বক হাসতে হাসতে চোয়াল ব্যথা ধরেছে পুরো। এখন কমে এসেছে হুটোপাটি। টুকটাক গুটি কয়েক গেস্ট আছেন বাইরে। আজ সারাদিন বাড়িতে আছে রুদ্র। মেঘা পিছু পিছু লেগে আছে সে। তার বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে সব জায়গায় নজরদারি চালাচ্ছে সে। মেঘাকে পরিপাটি হয়ে সাজগোজ করতেও দেয়নি। লোকে দেখবে তাই। লোকের নজর তার বউয়ের ওপর সহ্য করবে না সে। সেদিন অত সব শপিং করে দিল, সেগুলো অবহেলায় ক্লোথ ক্যাবিনেটে পড়ে আছে অনায়াসে। ভিড়ভাট্টা কমতেই বাড়িতে ভেতরে ঢুকেছেন সকলে। একেধারে বসে থাকতে থাকতে কোমর লেগে গেছিল পুরো। একটু একটু বিশ্রামের জন্য উপরে উঠল শিশির। মেঘা উঠল পিছু পিছু। শিশির কাঙ্ক্ষিত ঘরে ঢুকলেও মেঘা নিজের ঘরে ঢুকলো না। ফাঁক পেয়ে আশেপাশে চোরা চোখে বুড়িয়ে এক ছুটে হুড়মুড়িয়ে রোজের ঘরে ঢুকলো। লোকটাকে দেখা নেই লাস্ট আধ ঘন্টা ধরে। ঘরে কি করছে কে জানে। ঘরে ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে দিল একবিংশে। বিকট শব্দে বিব্রত হলো রৌদ্র। রাগে তাকালেও রাগ স্থায়ী হলো না বেশিক্ষণ। মেঘাকে দেখে শিথিল হলো আপনা আপনি। কানে এয়ারপোর্ট, কোলে বড় আইপ্যাড। বেশ পুরোপাটি গোছানো সে। মেঘা ফিরে রৌদ্রের এমন আটসাট ভাবভঙ্গি দেখে বেশ অবাক হলো। ধপ করে বসলো তার পাশে। গাল ফুলিয়ে বাহু জড়িয়ে ধরল। আমি বিয়ে করব। রৌদ্র আখিলতা কুঁচকে ফেলে। আর চোখে ল্যাপটপের সম আইপ্যাডের দিকে তাকায়। কনফারেন্সে বলে দুজন যুক্ত। ফরেনার ভাব আছে চেহারায়। আরও হঠাৎ রৌদ্রের পাশে এভাবে একটা মেয়েকে দেখে চোখ কুঁচকে ফেলেছেন। রৌদ্রের দৃষ্টি অনুসরণ করে কাঁধ মাথা রেখে সামনে আইপ্যাডের দিকে তাকানো মাত্রই চোখ বড় বড় হয়ে আসলো মেঘার। অপরিচিত দুটো মুখায়ব দেখে দ্রুত ছিটকে সরে আসলো রৌদ্রের থেকে। রৌদ্রের ভাব গুরু গম্ভীর। বোঝা মুশকিল গম্ভীর্য বজায় রেখেই বলে শক্ত কণ্ঠে, আই এম ডিপিং off now. I will call you all back in a little while. Now let's time to give my wife some time, okay? ওপাশ থেকে কিছু শোনার প্রয়োজন বোধ করলো না সে। কল কেটে আইপ্যাড উল্টে রাখলো। কান থেকে এয়ারপোর্ট খুলে তাকালো মেঘার দিকে। ভ্রুকুচকে শুধালো, কি বলছিলেন? আপনি কি করছিলেন? কনফারেন্স মিটিং ছিল। আপনি মিটিংও করেন? কারা ওনারা? বলেছিলাম না আমি জুরিখের একটা বড় কোম্পানিতে জব করি। অনেক দায়িত্ব আমার। এখানে এসে পড়ে আছি। তাই বলে দায়িত্বগুলো ভুলে যাব? ওসব দায়িত্ব ভুলে গেলে তোমার দায়িত্ব নিব কিভাবে? এখন বলো তুমি কি বলছিলে? কি করবে? বিয়ে। চোখ শুরু করলো করে আরও বেশি। আগে একটু একটু শুনেছিল, এবার পরিষ্কার শুনলো। মেঘা ওষ্ঠ উল্টে কাছে আসলো। আমি আবার বিয়ে করব। জানে মেরে ফেলবো একদম। আমি বেঁচে আছি এখনো। মেরেই দেখুন ভূত হয়ে ঘাড়ে চেপে বসবো। বাঁচতে দেব না আপনাকেও। বিয়ে করব আমি। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, আপনি সব ঘেঁটে দিয়েছেন। এখন আবার ঠিক করে দিন। শুনুন রায়নমুখ, আমাকে আবার বিয়ে করুন আপনি। আমি চাই আমাদেরও এমন বড় করে একটা গেট টুগেদার হোক। সবাই চিনুক আমায়, যে বাবা আর্য ভাইয়ার বউ হিসেবে শিশিরকে চিনল সেভাবে। আমিও তো আপনার বউ। কেউ জানে না এটা। আজ সব অতিথিদের মেইন ফোকাস ছিল শিশিরের ওপর। আমিও যে এবারের বউ সেটা কেউ তোয়াক্কাই করে না। এখন আপনি আপনি আবার বিয়ে করবেন আমায়, ব্যাস। আমি কিচ্ছু শুনতে চাই না। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে শুনল সবটা। কোনো প্রতিউত্তর না করে উঠে দাঁড়িয়ে হাঁটা লাগালো বাইরের দিকে। মেঘা থতমতো খায়, পিছু ডাকে, কি হলো? কোথায় যাচ্ছেন? শুনলেন আমার কথা? রৌদ্র থামল। ঘাড় ঘুরিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল হাত নাড়িয়ে, আমি বরং গিয়ে আজকে জিজ্ঞাসা করে আসি ওদের বাসর হয়েছে কিনা। কি? ওদের বিয়ে দেখে যেভাবে হিংসে করে দ্বিতীয়বার বিয়ে করতে চাইছিস, সেভাবে স্বেচ্ছায় বাসর করতে না চাইলে
যেভাবে জোর করে বিয়ে করেছিস সেভাবে জোর করে কিছু একটা করে ফেলবো এবার, বলে রাখলাম। শুনে আসে আগে। আহাম্বক বনে গেল মেঘা। হা বনে হতবাক হয়ে চাইল। লোকটা দরজার মারিয়ে বাইরে বেরিয়ে গেছে। তরতরিয়ে পিছু নিল একমিংসি। শিশিরকে আবার নিচে নামানো হয়েছে। বেচারা পুরো ক্লান্ত, হিমশিম খেয়ে যাচ্ছে এত সবের সম্মুখে। একটু বিশ্রাম নিতে উঠল, তবে নেওয়া হলো না। রুবিনা কবির খাবারের জন্য ডেকে পাঠিয়েছেন ওকে। রোজও সিঁড়ি দিয়ে নামতে নামতে শিশিরের দিকে চোখ বুলিয়ে নিল। আজও নেই এখানে। শিশিরকে জিজ্ঞাসা করলে মন্দ হয় না। মনে মনে মিটমিটি হেসে কথা গুছিয়ে নিল। এবারে নিচে নামার আগেই মেঘা ওকে খপ করে টেনে ওর হাত ধরল। চেপা স্বরে বলল ফিসফিসিয়ে, কি করছেন আপনি? কোথায় যাচ্ছেন? কি বলবেন? কাকে বলবেন? আজও নেই। কুয়াশাকে জিজ্ঞাসা করে আসি। কি জিজ্ঞাসা করবেন আপনি? মেঘার আতঙ্কিত স্বর। রোদ্র বাঁকা হেসে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মেঘার হাত ছাড়িয়ে চলে গেল সে। পেছনে গিজগিজ করে কপাল চাপলালো মেঘা। রোজও গিয়ে ঠাস করে শিশিরের পাশে বসে। জড়তা নেই কোনো। আকস্মিক কাছে আসার অপ্রস্তুত হয়ে একটু নড়েচড়ে বসল শিশির। জোরপূর্বক লেলিন হাসল। রৌদ্র তাল মিলিয়ে হাসে। আচ্ছা কুয়াশা, একটা কথা বলবে, সত্যি বলবে কেমন? জি ভাইয়া। কি সব আজগুবি ভাষায় উচ্চারণ করে থামলো রৌদ্র। শিশির ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে। রৌদ্র বুঝলো ওকে বোকা বোকা চাহনির অর্থ। হাসি পেল ভীষণ। জোরপূর্বক হাসি চেপে বলল একটু ঝুঁকে, কি হলো বলো? কিছু হয়নি এখনো? কি হয়নি? যা বললাম তাই। এক বাক্যে উত্তর করো, হ্যাঁ কি না। হয়েছে? শিশির মাথার ওপর দিয়ে গেল সবটা। কেমন তালগোল পাকিয়ে আসলো। সে হাসার চেষ্টা না করে বুঝে দুই দিকে মাথা নাড়ল। তা দেখে ফিক করে হেসে উঠল রৌদ্র। ভ্যাবাচেকা খেল শিশির। আজও বাড়িতে ঢুকছিল। রোজে শিশিরের পাশে রৌদ্রকে এভাবে হাসতে দেখে আপনা আপনি কপালে ভাঁজ পড়ল তার। পায়ের গতি বাড়িয়ে গটগটিয়ে এসে শিশিরকে টেনে দূরত্ব বাড়ালো। অতঃপর ধপ করে দুজনের মাঝে বসে চোয়াল শক্ত করে তাকালো রৌদ্রের দিকে। প্রবলেম কি? আমার বউয়ের কাছে কি চাই? ভেঙচি কাটল রোজ। বউ হয়েছে বলে ভাব বেড়ে গেছে ওর। রোজও কি ভাব দেখিয়েছে কখনো? কই না তো। সে চোখ উল্টিয়ে বলল ব্যঙ্গ করে। কুয়াশাকে জিজ্ঞাসা করলাম। ও বলল বাসর টাসর কিছু নাকি হয়নি, করতে পারিসনি এখনো। আজও তব দেখালো। তাৎক্ষণিক তাজ্জব বনে তাকালো শিশিরের দিকে। মেয়েটার কানে পৌঁছায়নি রোজের কথা, বরং সে দুই ভাইকে রেখে উঠে যেতে লাগলো। ফের তড়া করে রোজের দিকে তাকালো আজও। কর্কশ গলায় কিছুটা ধমকে বলল, এসব কি ধরনের কথাবার্তা রুডি? বাংলাতেই তো বললাম। কিন্তু তোর বউকে চাইনিজে বলেছি। ও শুনে একটু লজ্জা পেল। বুঝলো কি না কে জানে। তারপর না বোঝক মাথা ঝাঁকালো। এতেই বুঝলাম কিচ্ছু হয়নি তোদের মাঝে। বিয়ের 20 দিন হতে চললো, এখনো সামান্য বাসুটাই করতে পারিসনি। ছি, লজ্জা থাকা উচিত। রোদ্রের তিরস্কার আজও চোখ কুচকে ফেলে। দাঁত চেপে সামলায় নিজেকে। উল্টো তিরস্কার করে বলে, আচ্ছা তোর বিয়ের যেন কতদিন হলো? গুনে গুনে 5 বছর 5 মাস 6 দিন। ছি, লজ্জা থাকা উচিত ছোট ভাই। ফেরারি খোটা। রোজও ফুঁসে উঠল। কটমট করে ভাইয়ের দিকে তাকিয়ে গজগজ করলো। এ দুই ভাইয়ের তো কথা হয় না বহু বছর। রোজও আজকে সহ্য করতে পারে না। এড়িয়ে চলতো সর্বদা। কারণটা উজ্জ। রৌদ্র বেপরোয়া, বিপরীতে আর্য বাধ্য শান্ত। দুজন দুই মেরুর। দুজনের দুটো চিত্র ছিল সবার সামনে। আর্যের থেকে রৌদ্রকে বোধহয় ছোট চোখে দেখা হতো, যদিও এটা কেবলই রৌদ্রের ধারণা, ভুল ধারণা। আর এই থেকেই আর্যের ওপর সুপ্ত একটা ক্ষোভ ছিল তার। সম্পর্কটা সে নিজে জটিল করে দিয়েছে। আজও তো কম চেষ্টা করেনি ওর সাথে মানিয়ে নেওয়ার। কিন্তু রোজও পরিপন্থী। লাস্ট কদিন ধরে আদ্রের বিয়ের দিন থেকে একটু একটু পরিবর্তন এসেছে রোজের মাঝে। সে কথা বলে টুকটাক, খোঁটা দিয়ে মস্করা করে হলেও কথা বলে। এইটুকুই প্রশান্তি করে আদ্র। যথেষ্ট এইটুকুই। অবশ্য রোজের এমন পরিবর্তনের কারণ ওর অজানা নয়। রোজকে রাখতে দেখে মিটমিটিয়ে হাসল সে। ফোঁস করলো রোজ। কিরমিরিয়ে উঠল। মেঘা এদিকে আর ধ্যান দেয়নি। বাড়ি হালকা হয়ে এসেছে ইতোমধ্যেই। ঘড়ির কাঁটা প্রায় 8টার ঘরে। রবিনা কবির মেঘা আর শিশিরকে টেনে খেতে বসিয়েছেন।
ওদের খাওয়া হয়নি সেভাবে। ডিনারের সময় হয়ে গেছে। বাকিরা সবার আগেই ওদের খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন ভদ্রমহিলা। আজও বসে থাকলো না। শান্ত চোখে শিশিরকে একবার পরখ করে উঠে দাঁড়িয়ে ওপরের দিকে পা বাড়ালো। শিশির আর মেঘা আপন খেয়ালে খাচ্ছে পাশাপাশি বসে। খাওয়ার মাঝে আকস্মিক একখানা হিম শীতল পুরুষালী ডাক ভেসে আসলো, লিটল বার্ড। একবিংশে খাচ্ছিল একধানে, বিঘ্ন ঘটল এতে। থমকালো সে। লোকমা মুখে তোলার আগে জমে গেল পুরো শরীর। জুবিনা কবির দাঁড়িয়েছিলেন পাশে। কণ্ঠ বরাবর ছলকে উঠলেন, তাকালেন তিনি। আশঙ্কায় ধক করে উঠল তার হৃদয়ে। আদ্র উঠছিল সিঁড়ি বেয়ে, কয়েক কদম উঠেছে সবে, সেও থমকালো। ছলাৎ করে ঘাড় ঘোরালো। কণ্ঠ পরিচিত, আর কণ্ঠের মালিকও। সাদরের কাছে দাঁড়িয়ে আছে এক মালিক, গোছানো পরিপাটি, একদম সুদর্শন যুবক। উজ্জ্বল ফর্সা চেহারা, শীতের তো পেল লালচে হয়ে উঠেছে। ঠোঁটে এক রাশ তৃপ্তির হাসি। দৃষ্টি সোজাসুজি টেবিলের ধারে বসে থাকা মেঘার পানে। মেঘা এখনো কিংকর্তব্য বিমর। সেও তাকিয়েছে। চোখাচোখি হয়েছে, আপনা আপনি ভরে উঠেছে আখি কথর। আদ্র অবাক লোচনে দুজনকে দেখে অস্পষ্টে বিড়বিড় করল, ইয়াস। খাওয়া ফেলে উঠে দাঁড়ায় মেঘা, ঢোক গেলে মুখের খাবারটুকু কোনো রকম গলা পিছলে নামায়। চোখে অবিশ্বাস্য তার। ঝাপসা হয়ে এসেছে। ক্ষণিকের মধ্যেই ঝাপসা চোখ ছাপিয়ে পরপর কয়েক ফোঁটা পানি ঝরঝরিয়ে গড়িয়ে পড়ল। ভিজালো কপল দুখানে। কান্না গিলতে গেলে ফিকরে উঠল। ইয়াস নামক ছেলেটা রমণীর সন্দেহের কাটাতে ওপর নিচ মাথা নাড়ালো। বোঝালো এটা ভ্রম নয়, সত্যিই সে এসেছে। ফিরে এসেছে অনেক দিন, অনেক বছর পর। সেই যে 3 বছর আগে সামনাসামনি হয়েছিল ওরা, এই 3 বছরের মধ্যে আর দেখা হয়নি। আজ হয়েছে। ইয়াস এসেছে, সব ভুলে আচমকা এসেছে। খবরটা না জানিয়ে হুট করে এসেছে। টলমল চোখে জল অনবরত ঝরে। তার নিজেকে আর ধরে রাখতে পারে না মেঘা, আর না কথা বলতে পারে। জবান বন্ধ হয়ে গেছে যেন। কম্পিত ঠোঁট নাড়িয়ে দু শব্দ উচ্চারণ করতে পারল না। কান্নার মাঝে এক ফালি হেসে এক ছুট লাগালো। সবাইকে উপেক্ষা করে তাজ্জব বানিয়ে ছুটে গিয়ে আছড়ে পড়ল ইয়াসের বুকে। ঢুকরে কেঁদে উঠল আকস্মিক। মা বাবা হারানোর পর এটাই তার শেষ আশ্রয় ছিল। রৌদ্র এখনো ঠায় বসে আছে, নড়চড় করেনি একটুও। সে এসে গেছে। আভাস পেয়েছিল রৌদ্র, কিন্তু তোয়াক্কা করেনি। এখন মেঘাকে ওভাবে ছুটে যেতে দেখল সে। কান্নার শব্দ শুনল, এতেই মুচড়ে উঠল তার বুকটা। নড়ে চড়ে উঠল এবার, গলা শুকিয়ে আসছে, ঠোঁট ভিজিয়ে শুষ্ক ঢোক গিলল। হাত মুঠো করে চোখ বুজে শ্বাস টানল। এদিকে ফুপিয়ে চলল মেঘা। কণ্ঠ তার রোদ, মাথা নেই, কথা নেই জবানে। ইয়াস ওকে এভাবে কাঁদতে দেখে আলগোছে সান্ত্বনা দিয়ে বলল, এই পাগল, আরে কাঁদছিস কেন এভাবে? এটা আমি, সত্যি আমি। দেখ, এসে গেছি। ছুতে পারছিস তুই আমায়? সত্যি এসেছি আমি, মেঘা, মাই লিটল বার্ড। থাম, শান্ত হ। মেঘা ফুপিয়ে যায়। কণ্ঠ চিরে ভুলি ফোটায় এবার। কেঁপে কেঁপে বলে, তুমি এসেছো ভাইয়া? সত্যি এসেছো? হুম, এই তো এসেছি। রিল্যাক্স বোনো। মেঘা হাতের বাঁধন আগলা করে মাথা তুলে যায়। ইয়াসের হাসি ভরা মুখখানা দেখে ঠোঁট উল্টে ফুপিয়ে ওঠে। রোজও বসে থাকতে পারে না আর। দুই দম কুলোয় না। ঠান্ডাতেও ঘাম ছুটে কপালের ধার গড়িয়ে। আচমকা অস্থির হয়ে যায় সে। উঠে দাঁড়িয়ে ঘাড় ঘোরায়। মেঘা এখনও ইয়াসের বাহুচরে জড়িয়ে কাঁদছে সে। রোজও ওকে এভাবে দেখে চড়াও হয়ে উঠল। ধরদরিয়ে রাগ চড়ল মস্তিষ্কে। ভেতরে আগ্নেয়গিরির ন্যায় উত্থাল পাথাল ঠান্ডব চলল। হাত মুঠিয়ে নিল সে। ইয়াস মেঘাকে সামলে চোখ তোলে। সামনে তাকানো মাত্রই দেখতে পেল বেপরোয়া যুবককে। অমনি হাসি উবে যায় ঠোঁট থেকে। একইভাবে চড়াও হয় মস্তিষ্ক। দপ করে ক্ষিপ্ততা ঠিকরে ওঠে নরম মুখায়বে। চোয়াল শক্ত, অবিশ্বাস্য চোখাচোখি হয় দুই যুবকের। বেশ অনেকটা সময় ক্রুদ্ধতা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বহু বছর পর মুখোমুখি হলো দুজনে। কত রাগ, ক্রুদ্ধতা জমানো তা আক্রোশ দগ্ধ হয়ে জেগে উঠল। দাঁত পিষে মেঘার হাত শক্ত করে চেপে ধরল ইয়াস। ইয়াসের দৃষ্টি অনুসরণ করে রৌদ্রের দিকে তাকালো। মাত্রই ধক করে উঠল মেঘা। মুচড়ে উঠল বুকটা। টলমল চোখ জোড়া কাঁপল। রৌদ্র এক ঝলক মেঘার দিকে তাকায়, কিচ্ছু বলে না।
বরং এলোমেলো কদমে হাঁসফাঁস করে সিঁড়ির দিকে পা বাড়ায়। আজকে পাশ কাটিয়ে ওপরে উঠে যায় সে। আজও অবাক লোচনে দেখলো ভাইয়ের কাণ্ড। অবান্তর সব চিন্তা এলোমেলো হয়ে গেল সে। রোজও কোনো রকমে ঘরে ঢুকেছে, শ্বাস ফেলছে হাঁসফাঁস করে, যেন দম ফুরিয়ে এসেছে বুকে। হা করে শ্বাস টান নেওয়ার চেষ্টা করছে। আচমকে যেন ভর লাগছে, ধরফর লাগছে। ও মেঘাকে হারিয়ে ফেলবে না তো? আগাম বার্তাহীন ইয়াস এসেছে। মেঘাকে এখন দূরে সরিয়ে নিয়ে যাবে ও। না, না, কিছুতেই না। দুদিকে মাথা ঝাঁকায় রোজো। বুক চেপে ধরে ঢোক গেলে গলা শুকিয়ে কাঠ। বুক ফেটে যাচ্ছে বোধহয়। এদিক ওদিক তৃষ্ণার্ত লোচনে তাকালো। জগে পানি নেই। এক কোণের মিনি ফ্রিজটা রিপেয়ার করা হয়েছে। রোজো গিয়ে সেটা খুললো। দুটো হুইস্কির বোতল পড়ে আছে। লাস্ট কদিন ধরে রোজো এসব ছুঁয়েও দেখেনি। আজ আবার হাতে তুললো। কম্পিত হাতে বোতল ধরে ঢকঢক করে পুরো বোতল ফিনিশ করলো। থামলো না আর। যেভাবে ধরফরিয়ে উপরে উঠেছিল ঠিক সেভাবেই আবার নিচে নামলো। এতক্ষণ বাড়ির দুই কর্তার মুখোমুখি হয়েছে ইয়াস। হেসে হেসে কুশল বিনিময় করছে। দীর্ঘ 24 ঘন্টার জার্নি ছিল। চেহারায় কিছুটা অবসন্নতার ছাপ, তবুও যেন খুব পরিপাটি সুদর্শন ছেলেটা। মেঘার হাত শক্ত করে ধরে আছে এখনো। তোফায়েল কবির ওকে ফ্রেশ হওয়ার জন্য উপরে যেতে বললেন। বাকি সব পরে হবে। বাধ্যের ন্যায় তাই শুনল ইয়াস। মেঘার দিকে ফিরে মুচকে হাসলো। মেয়েটার চোখ ভেজা এখনো। তা দেখে ধীরে বলল, চল। পিছু ফেরা মাত্রই মুখোমুখি রৌদ্র। রাগে তামাচে মুখশ্রী। পূর্বাভাসহীন সেই ইয়াসের থেকে ঝটকা মেরে ছাড়িয়ে নিল মেঘাকে। ধাক্কা খেয়ে এক কদম পেছল ইয়াস। বিলম্ব করল না রৌদ্র। মেঘাকে টেনে বাহুডোরে আবদ্ধ করলো। ইয়াসের দিকে অগ্নি চক্ষু তাক করে বীভৎস আগে শাসিয়ে বলল, খবরদার, ইভারা আমার। ওর যেই হোস না কেন, তুই ছুবি না ওকে। ও আমার, শুধুই আমার। কোথাও যেতে দিব না আমি ওকে, কোথাও না। এই, এই, তোকে কোথাও যেতে দিব না আমি। বাইরে যাবি না তুই। এখানে এই চার দেয়ালের মাঝে থাকবি। কারোর কাছে যাবি না। ওই ইয়াসের কাছেও না। কোথাও না। বলতে বলতে পাগলের ন্যায় অস্থির হয়ে উঠল। মেঘা সামলায়। রোজও, এমন করছেন কেন আপনি? কি হয়েছে? এই তো আমি আছি। দমে যায় রোজো। স্থির হয়ে তাকায়। ওর ভেজা দৃষ্টি ভিজে জবজবে কপল। মেঘা আটকায়। এ কি, আপনি কাঁদছেন? চোখে পানি আপনার? কি হয়েছে? এভাবে কাঁদছেন কেন? ভয় হচ্ছে আমার। ভীষণ ভয় হচ্ছে। তোকে হারানোর ভয়। মনে হচ্ছে হারিয়ে ফেলবো আমি তোকে। ফাঁকি দিয়ে পালিয়ে যাবি তুই। হারিয়ে যাবি আমার থেকে। হারাবো? কোথায় হারাবো আমি? রোজ শুনল। উন্মাদনা ছেড়ে আচমকা শক্ত করে জড়িয়ে ধরল মেঘাকে। বক্ষপিঞ্জরে তাণ্ডব চলছে তার। কি করে বোঝাবে? ভয় হচ্ছে যে ভীষণ। এতদিন তো এভাবে ভয় লাগেনি। পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে। ভয় ঘিরে ধরেছে হঠাৎ। সে সব আতঙ্ক দমিয়ে স্থির হয়ে গেল। মুখ গুজে নিল একবিংশের কাঁধের ভাঁজে। চুল খোলা রমণীর নাক। সে নাক ডুবিয়ে সুঘ্রাণ টানল। বলল হাঁপিয়ে যাওয়া দুর্বল কণ্ঠে, তুই চলে যাবি আমায় ছেড়ে? বল না, সত্যি করে শোন। আমি কিন্তু মরে যাব তুই চলে গেলে। বাঁচবো না তোকে ছাড়া। দেখবি দম বন্ধ হয়ে মরে যাব একদম। তুই চাস আমি মরে যাই? চাস না, তাই তো? তাহলে ছেড়ে যাস না আমায়।
আমি মরতে চাই না, বাঁচতে চাই তোর সাথে। ভালোবাসি আমি তোকে। প্লিজ আমাকে মেরে ফেলিস না এভাবে। মেঘা নিজের কাঁধে ভেজা ভেজা কিছু অনুভব করলো। লোকটা চোখের নোনা জল আটকে শুকনো ঢোক গিলল রমণী। আলগোছে রোজের পিঠে হাত বুলিয়ে বলল আদুরে গলায়, কি হয়েছে আপনার? এই তো আমি আছি আপনার কাছে। এমন করছেন কেমন? শান্ত হন। পানি খাবেন? ছাড়ুন আমায়, পানি দিচ্ছি। রোজ এক কথাতেই ছাড়লো ওকে। অবাধ্য হলে যদি মেঘা রেগে যায়, যদি তাড়ামো করে রৌদ্রকে ফেলে যায়, তখন মেঘা রৌদ্রকে খাটের এক পাশে বসায়, পানির গ্লাস তুলে এগিয়ে দেয়। লোকটা ভেজা চোখ দেখে কাঁপে বক্ষস্থল, তবু সংযত রাখে নিজেকে। রৌদ্র পানি খেলো না, গলা শুকিয়ে কাট, তবুও গ্লাস ফিরিয়ে দিল। মেঘার হাত টেনে জড়িয়ে নিল ওকে। সে বসে থাকার দরুন তার মাথাটা ঠাই ফেল রমণীর বুকে। একবিংশের বুকের মাথা গুজে ভেজা স্বরে বলল, ইয়াস, তোকে কেড়ে নিয়ে যাবে আমার কাছ থেকে। চলে যাবি তুই? মেঘা লোকটার চুলের ভাঁজে আঙুল চেপে প্রত্যুত্তরে করলো নরম কণ্ঠে, হুম, যাব না। যদি জোর করে, ভুল বোঝায়, আমার নামে বদনাম করে, তখন? বুঝবো না ভুল। সত্যি, একদম সত্যি। তার মানে আমার কাছে সারা জীবন থাকবে? হুম, পুরো জীবন। ইয়াসকে ফিরিয়ে দিবি? দেব। যদি না মানে? মানবে। আমার ভাইয়া খুব ভালো, ও তোকে নিতে এসেছে। এত সহজে মানবে না। আমার শান্তি কেড়ে নিয়ে যাবে ও। কাটতে পারবে না। আমার ভাইয়া আমাকে খুব ভালোবাসে। আমি যা বলবো তাই শুনবে। ও তো হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিতে এসেছে। জানেন, পুরো 3 বছর পর ফিরেছে। আপনি আমাকে রেখে যাওয়ার পর এসেছিল দাদুমণির মৃত্যুতে। এরপর মাঝে আরও একবার এসেছিল, সেই 3 বছর আগে। এরপর আর আসেনি। আপনার সাথে তো কখনো দেখা হয়নি, তাই আপনি ভাইয়াকে চেনেন না। ও আমার ছোট ভাইয়া, আমার একমাত্র আপনজন। ওর পুরো পৃথিবী শুধু আমাকে ঘিরে। আমাদের তো আম্মু আব্বু নেই, কেবল আমরাই একে অপরের। এছাড়া আর কেউ নেই। কিন্তু ও ছাড়া আপনি, এই পরিবারের সবাই আছে আমার। আমি কোথায় যাব আপনাদের ছেড়ে? কোথাও যাব না। তার মানে ইয়াসের কথা শুনবি না? ভাইয়া আমার কথা শুনবে। ও আপনার উপর রেগে আছে। আপনি তো কাজটা ভালো করেননি। রেগে থাকারই কথা। তবে দেখবেন, ও যখন আপনাকে চিনবে, যখন জানবে আপনি আমাকে ভালোবাসেন, তখন রাগ সব ভুলে যাবে। ঠিক আমার মতো। রৌদ্র মৃদু হাসল। ওকে চেনা বাকি নেই ইয়াসের। এই পাগল মেয়ে তা জানে না আমি তোকে ভালোবাসি। এটা তুই জানিস? জানি তো। যে আমাকে হারানোর ভয়ে কাঁদতে পারে, তার ভালোবাসা বুঝবো না আমি? আপনি আমাকে হারানোর ভয়ে কেঁদেছেন এভাবে? ভয় পাচ্ছেন? সত্যি ভয় হচ্ছে? যদি হারিয়ে যাস, আমি পারবো না তোকে ছাড়া বাঁচতে। মরে যাব। মরে যাওয়াটা যদি সহজ হয়, তাহলে কান্না করাটা আর কি কঠিন ব্যাপার। আমি কখনো কাঁদিনি জানিস, কারোর জন্য কাঁদিনি। ছেড়ে যাস না আমায়, সত্যি মরে যাব। হঠাৎ করে খুব ভয় হচ্ছে আমার, তোকে হারিয়ে ফেলার ভয়। দেখ, হৃদস্পন্দন বেড়ে গেছে। ভয় পেতে হবে না, হারাবো না আমি। বলছি তো থাকবো সারা জীবন। কথা দে, সারা জীবন থাকবি আমার সাথে। ইয়াসের সাথে, ইয়াসের কথায় ভুল বুঝে ফেলে যাবি না আমায়? কথা দিলাম। এখনও ঘৃণা করিস আমায়? না, ভালোবাসিস? মেঘা উত্তরে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো। থেমে অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করল, বাসি। আমিও বাসি, ভীষণ ভালোবাসি। মেঘা এক চিলতে হাসে, রোজকে একটু সরায় নিজের থেকে। লোকটার ভেজা দু চোখে আলগোছে মুছিয়ে দেয়। আপনি না বাচ্চাদের মতো করে কাঁদছেন। এমন করে কেউ? এমন করে কেউ? কোথায় আপনার সেই রাগ, তেজ, বেপরোয়া সত্তা? আমাকে হারানোর ভয়ে নিমিষেই নিঃশেষ হলো? নিঃশেষ তো অনেক আগেই হয়েছি। রাত তখন 1টা প্রায়। চোখে ঘুম নেই রোজের। আনচান হৃদয় নিয়ে ছাদে পায়চারি করছে সে। সিগারেট ধরিয়েছে অনেকদিন পর। বেশ কয়েকটা শেষ করেছে। 2 আঙুলের ফাঁকে আরও একটা পুড়ছে। পোড়াচ্ছে রোজকেও। স্থির থাকতে পারছে না বেপরোয়া যুবক। এতটা সময় ছাদে আগমন ইয়াসের। রোজকে দরজার কাছ থেকে দেখেই পৈশাচিক হাসলো ছোট বাঁকিয়ে। রাগে দাঁত চেপে এগিয়ে আসলো। রাতে ঘুমানোর অভ্যাস কম, ঘুমহীন রাত কাটানোর স্বভাব হয়ে গেছে ওর। সিগারেট টানতেই এসেছে এখানে। নিঃশব্দে একপাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। দুবার ফুঁকে হাঁপ ছেড়ে বলল টেনে টেনে, রুডভিক কবির রৌদ্র, ওরফে রুডি। হোয়াটস অ্যাপ?
বহু বছর পর দেখা। তাড়াক করে তাকায় রৌদ্র। তুই? আমি ইয়াস এহসান। মনে পড়েছে আমায়? ভুলে গেছিস? অবশ্য ভুলে যাওয়ার কথা নয়, বন্ধুকে ভোলা যায়, শত্রুকে না। আর আমি তো কোশ্চেন কালেও তোর বন্ধু ছিলাম না, তাই আমাকে ভোলার নো চান্স। সব রাগ সমেত তেড়ে গেল রৌদ্র। কেন এসেছিস এখানে? আমার বাড়ি এটা। জানি তো এটা তোর বাড়ি। বোধহয় ভুলে গেছিস আমার বোনকে খুঁটি করে এ বাড়িতে গেড়ে গেছিস। আর সেই খুঁটি উপড়ে ফেলতেই এসেছি আমি। গোড়া সমত উপড়ে ফেলতে এসেছি। আঙুলের ফাঁকে সিগারেটটা হাতের মুঠোয় পিষল রৌদ্র। চাঁদের আলোয় তামাচে চেহারা রাগ ঠিকরে বেরোচ্ছে। দাঁত পিষে শাসালো সে। খবরদারি আস, জানে মেরে এ বাড়ির মাটিতেই পুঁতে রাখবো। যদি আমার ইভারাকে আমার থেকে সরানোর চেষ্টা করিস তবে। শব্দ করে হাসলো ইয়াস। পরক্ষণে আচমকা হাসি থামালো। তোর ইভারা? হাউ ফানি! বোনও আমার। জানে মেরে তোকে পুঁতে রাখবো যদি ওর ক্ষতি করার চেষ্টা করিস তবে। তোর শত্রুতা আমার সাথে। আমি তো ছেড়ে দিয়েছিলাম তোকে, কোনো ক্ষতি করিনি। চলে গেছিলাম অনেক দূর। রাগে জেদে আমার ছোট্ট বোনটাকে একা ফেলে রেখে গেছিলাম আমি। আর সেই সুযোগে কাজে লাগালি তুই। আমার বোন তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে ওকে জড়ালি কেন এতে? ও ছাড়া আমার আর কেউ নেই। কেউ না। আর আমার বাবা মা আমরা বাবা বাবাকে হারিয়েছি সেই ছোট্টকালে। এরপর যাদের পেয়েছি তাদেরকে তুই কেড়ে নিয়েছিস আমার থেকে। তোর জন্য বন্ধু ভালোবাসা সব হারিয়েছি আমি, তবুও শান্তি হয়নি তোর? আমার বোনটাকে টানলি কেন অবান্তর শত্রুতায়? কেন? কি ক্ষতি করেছি আমি তোর? রৌদ্র রাগ সামলায়। দেখ ইয়াস, তোর বোনকে টানিনি আমি, ওকে জড়াই নিয়ে এসবে। একদম ভুল বুঝাবি না ওকে। সব ভুলে গেছি আমি। এখন শুধু জানি তোর বোন আমার সব। ওর কোনো ক্ষতি করা তো দূর, ওকে ছাড়া আমার পক্ষে বাঁচাই সম্ভব নয়। তো মরে যা। বাঁচতে বলেছে কে তোকে? ইয়াস, রাগাস না আমায়। সেই পুরনো রুডভিক কবির রৌদ্র নেই আমি। বদলেছিস তোর বোনের জন্য। 5-5টা বছর ধরে সামলেছি নিজেকে, পরিবর্তন করেছি। দেখ, আমাদের মাঝে যা হয়েছে সব ভুলে যা। ভুলবো কি করে? মেঘাকে ছাড়া তোর পক্ষে বাঁচা সম্ভব নয়, তাই না? একবার ভেবে দেখেছিস রিশাকে ছাড়া আমি কিভাবে বেঁচে আছি? সুদর্শন যুবকটার গলা কাঁপলো শেষ কথা উচ্চারণ করতে গিয়ে। বোধহয় চোখের কোণে পানিও জমল, তবে কেউ দেখল না। চিকচিক করলেও আধারের মাঝে মিলিয়ে গেল তা। রৌদ্র শান্ত হয়ে যায়। আকাশপানে মুখ তুলে শ্বাস টেনে কোমরে হাত রেখে ঠেসে দাঁড়ায়। রিশা তোকে ভালোবাসতো না। বিকট হাসির শব্দ শোনা গেল বিপরীতে, তাচ্ছিল্যের সে সুর হাসিতে। ও রিয়েলি? আমার বোন তোকে ভালোবাসে বুঝি? বাসে। একবার জিজ্ঞাসা করে দেখিস, ও যাবে না আমাকে ছেড়ে। কথা দিয়েছে আমায়। চোয়াল খিসল ইয়াস। বুঝে গেছে আগে থেকে। কিরমির করে বলল, মেঘা আমার বোন। তোর থেকে ওকে সরানোর জন্য সব করতে পারি আমি। সব কিছু মানে সব কিছু। তুই আমার থেকে আমার রেসেকে কেড়ে নিয়েছিস। আমার আরাফের সাথে সব সম্পর্ক ছিন্ন করিয়েছিস। কেড়ে নিয়েছিস আমার একমাত্র বন্ধুকে। আর তোর কাছে কিনা আমি আমার বোনকে সঁপে দিব? না, কিছু দেই না। আমি মেঘাকে নিয়ে যাব। নিয়ে যেতেই এসেছি। তৈরি থাক ডিভোর্সের পেপারে সাইন করার জন্য। হিসিয়ে কথাগুলো শেষ করলো ইয়াস। রাগে কপালে শিরা উপশিরা ফুলে উঠেছে রৌদ্র। সে বিপরীতে আর কিছু বলার আগেই সিগারেটের টান দিয়ে গটগুটিয়ে ছাদ ত্যাগ করলো ইয়াস। রৌদ্রের নিস্তব্ধ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে লম্বা লম্বা শ্বাস টেনে শান্ত করলো নিজেকে। চোখ খুলে শূন্যে তাকালো। মাথায় কিছু একটা ভাবনা এঁটে ঠোঁট বাঁকিয়ে পৈশাচিক হাসল। চলবে। আজকের পর্ব নিয়ে আমি কিছুই বলতে পারছি না। আসলেই কি হবে আগামী পর্বে আমার খুব ভয় হচ্ছে। না জানি আবার ডিভোর্সটা হয়ে যায়। রৌদ্র কি বাঁচবে মেঘাকে ছাড়া? ভালো লাগছে না। আপনাদের কেমন লাগলো পর্বটি জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকবো আপনাদের জন্য। কিছু সময় গল্পের চরিত্রগুলো পড়লেও মন থেকে খুব সুখ ফিল আসে।
আর কিছু কিছু সময় গল্পের চরিত্রটা যদি একটু দুর্বল হয়ে পড়ে তখন নিজেদেরকেই অনেক দুর্বল মনে হয়, তাই না বন্ধুরা? তোমরা তোমাদের ফিলিংস আমার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।